হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 32 প্রাইমারি মামলার শুনানি সম্পন্ন হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে আজকে 31 জুলাই এবং পরবর্তী শুনানির ডেট সেটা হচ্ছে 7ই আগস্ট 2025। তো সেই দিন কি হবে না হবে সেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি ভিডিও লাস্টের দিকে, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এই ভিডিওতে। তো আজকে শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে, অর্থাৎ আজকে শুনানিতে কি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে, অর্থাৎ A to Z ইনফরমেশন থাকবে শুনানি শুরু থেকে শেষ পর্যন্ত। কোন কোন ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে, মাননীয় বিচারপতিরা কি বলেছেন, পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আজকে যে আর্গুমেন্টটা সেটা সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ বাবু তিনি কিন্তু শুরু করেছিলেন, কারণ আগের দিন তিনি শেষ করতে পারেননি আর্গুমেন্ট, এবং তিনি আপনারা জানেন যে অ্যাপিলেন্টসের পক্ষ থেকে তিনি আর্গুমেন্ট করেছেন, এবং তারপরে অন্য একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু আজকে আর্গুমেন্ট শেষ করেন, অ্যাকচুয়ালি প্রায় শেষ করেন বলতে গেলে, না শেষ করেন আর কি। তো অ্যাপিলেন্টসের পক্ষ থেকে অন্য এক আইনজীবী তিনি কিন্তু এরপরে বলেন, এবং আজকে মোটামুটি তিনি আর্গুমেন্ট শেষ করেন, এবং পরের দিন যেদিন শুনানি হবে সেদিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আসবে, একটু পরে আমরা সেটা নিয়ে আসছি। তো আজকে সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার স্যার তিনি কিন্তু আর্গুমেন্ট করেন, এবং ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট নিয়ে প্রথমে আর্গুমেন্ট হয়, এবং পিটিশনারের যে স্কোর সেটা লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেটের থেকে যে কম, সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়। এবং যেমন ধরুন 13.134 এরকম করে উদাহরণ দেওয়া হয়, এবং যার স্কোর হচ্ছে পিটিশনার স্কোর লেস, এবং মিডিয়াম নিয়ে কথা হয়, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এটসেট্রা। এবং প্রাইমারিতে সাবজেক্ট দিয়ে একটা ব্যাপার উঠে, তখন যে সাবজেক্ট প্রাইমারিতে কী মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে সাবজেক্ট কী, তখন লার্নেড সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে প্রাইমারিতে কোনো সাবজেক্ট নেই, তো ক্যাটাগরি মিডিয়াম এই ব্যাপারটা হয়, এবং মিডিয়াম যেটা সেটা কিন্তু তথ্যটা তুলে দেওয়া হয়। এবং সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে যেটা চার্ট যেটা দেখানো হচ্ছে সেটা কোন মিডিয়াম, যেমন বেঙ্গলি মিডিয়াম বলা হয়, এবং প্রিয়াঙ্কা নস্কর 139 যে পিটিশনার, এবং সেই ব্যাপারটা বলা হয়। তিনি প্রথমে বলেন যে শুধু বেঙ্গলি, কিন্তু তারপর সেটা কারেক্ট করা হয়, সেখানে বেঙ্গলি ছাড়াও কিন্তু অন্যান্য মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু আছে। এবং সিনিয়র অ্যাডভোকেট যেটা শো করতে চান যে যাদের হয়ে তিনি লড়ছেন অ্যাকচুয়ালি, যেসব অ্যাপিলেন্টসের হয়ে, এবং তার যে স্কোর সেটা লাস্ট যে স্কোর অর্থাৎ যে কাট অফ তার থেকে কিন্তু স্কোর বেশি, এটা কিন্তু তিনি সেখানে শো করতে চান। এবং তার তিনি যাদের হয়ে লড়ছেন মোটামুটি 1600-র মতো ক্যান্ডিডেট আছে, এটা কিন্তু বলে। এরপর ওম প্রকাশ চৌটালা একটি জাজমেন্ট এখানে রেলিভেন্ট হিসেবে দেখানো হয়, বা সেটা রেফারেন্স হিসেবে তুলে ধরা হয় এখানে, এবং যেটা 112 অফ কম্পাইলেশনে থাকে, এবং প্যারা 19 সেটা কিন্তু বলা হয়, এবং কনফার্মেশন বায়াস নিয়ে কথা হয়, এবং পার্টিকুলার রিক্রুটমেন্ট ইজ টেন্টেড উইথ স্ক্যাম, এটা কিন্তু বলা হয়, এবং সিনিয়র অ্যাডভোকেট বলেন যে এটা কিন্তু টেন্টেডের সাথে কিন্তু ব্যাপারটাকে মানে কলুষিত মধ্যে ফেলে দেওয়া হয়েছে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বা এটা। এরপর অন্য জাজমেন্ট দেখান, এবং তিনি অনেকগুলো জাজমেন্ট দেখান পরপর, এবং আর্গুমেন্ট শেষ হয়, এবং সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার, এবং তারপর আর্গুমেন্ট শুরু হয় অ্যাপিল্যান্ট পক্ষ থেকে অন্য একজন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট MAT 1387/2023, অর্থাৎ এক্ষেত্রে মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, তিনি কিন্তু অ্যাপিল্যান্টের পক্ষ থেকেই আর্গুমেন্ট শুরু করেছেন, এবং 1387 MAT 1387 আপনারা যদি অর্ডার কপি দেখেন আগে, তো সেখানে ডিটেলস পাবেন কোন কোন ম্যাটের পক্ষ থেকে কোন আইনজীবী লড়ছেন। তো এখানে তিনি প্রথমেই বলেন যে 32 এক্ষেত্রে অল আনট্রেন্ডের ব্যাপার এখানে বলা হয়েছে, সেটা কিন্তু একটা ফর্মালিটিস তিনি বলেন। তখন মাননীয় বিচারপতি বলেন এক্ষেত্রে তো মামলাটাই তো আনট্রেন্ডদের নিয়ে, তখন তিনি বলেন হ্যাঁ মামলাটা আমরা জানি ব্যাপারটা, তাও আমি বললাম, এবং তিনি বলেন। তো তিনি প্রথমেই বলেন বেশি সময় নেব না, কিন্তু তিনি অ্যাকচুয়ালি আজকে আর্গুমেন্ট শেষ করেন, এটা কিন্তু ভালো ব্যাপার, কারণ পরের দিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে। একটু পরে আমরা বলছি, বারবার একটা কথাই বলছি, কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো প্রথমে MAT 873 যে কপিটা সেখানে দেখতে বলা হয়, এবং সিনিয়র অ্যাডভোকেট তিনি মাননীয় বিচারপতিকে বলেন যে ভলিউম 1 দেখতে, এবং দেয়ার ইজ নো অ্যামেন্ডমেন্ট অফ রিট পিটিশন তিনি বলা হয়। এবং মূলত এই যে সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু আর্গুমেন্ট করেন যে নির্ধারিত সময়ের মধ্যে কেস হয়নি, ডিলে হয়েছে কেস করতে, বা এক্ষেত্রে অনেক বছর পর কেস হয়েছে, এবং সিমিলার ম্যাটারে তৎকালীন সিনিয়র আইনজীবী তিনি মানে প্যানেল যে সংক্রান্ত যে কেস, সেই কেস কিন্তু খারিজ করে দিয়েছিলেন ডিলের জন্য, সেটাও কিন্তু সেম বিচারপতি একটা
প্যানেল ক্যান্সেল করছেন এবং সেম বিচারপতি আগে এই ডিলের জন্য কিন্তু কেস খারিজ করেছেন, এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়, সেটাতে আমরা আসছি বিস্তারিতভাবে। তো এক্ষেত্রে অল্টারনেট বলা হয় এবং লিভ টু অ্যাপিল ওয়াজ অ্যালাউড অন 4th সেপ্টেম্বর 2023, এটা কিন্তু বলা হয়। এবং তারপর দেয়ার ইজ নো অ্যামেন্ডমেন্ট অফ রিট পিটিশন, এটা কিন্তু বলা হয়। এবং তার সাথে এক্ষেত্রে রিট পিটিশনের নির্দিষ্ট পেজ 36 প্যারা 2 দেখতে বলেন পেপার বুকের মধ্যে অনারেবল জাজকে। এবং অনেক রিক্রুটমেন্ট প্রসেসে আনসাকসেসফুল পিটিশনাররা, এটা তিনি বলেন, অর্থাৎ পিটিশনাররা যে কেসটা ফাইল করেছে রিট পিটিশনটা, সেখানে পিটিশনাররা আগে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল কিন্তু তারা আনসাকসেসফুল, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয় সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা। এবং সিলেকশন নোটিফিকেশন 26 সেপ্টেম্বর 2016 এবং আনট্রেন্ড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট যেটা হচ্ছে 10ই অক্টোবর 2017 লাস্ট ডেট, যে কাট অফ ডেট তুলে ধরা হয়, যেটা রিল্যাক্সেশন বলতে পারেন যে ব্যাপারটা দেওয়া হয়েছিল, অর্থাৎ আনট্রেন্ড ক্যান্ডিডেটদের যে নিয়োগ, অর্থাৎ MHRDর পক্ষ থেকে যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কাট অফ ডেট একটা তুলে ধরা হয়। এবং সেই কাট অফ ডেটটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে 10ই আগস্ট 2017, মানে 10ই আগস্ট 2017 পর কোনো রকম রিক্রুটমেন্ট বা নোবডি ক্যান ক্লেম রিক্রুটমেন্ট, মানে রিক্রুটমেন্ট কোনো রকম ক্লেম করা যাবে না, এটা কিন্তু বলা হয় সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা 10ই আগস্ট 2017, অর্থাৎ এটা হচ্ছে কাট অফ ডেট ধরতে পারেন। অর্থাৎ এরপর আসি মেন ব্যাপারটাতে। সেম অনারেবল সিঙ্গেল জাজ, ওটা অভিজিৎ বাবু, তিনি যে জাজমেন্ট দিয়েছিলেন যে ডিলের জন্য কেস ডিসমিস করেন, একটা কেস ছিল অরবিন্দু পান্ডা কেস, এবং সেটা ছিল আনট্রেন্ড পিটিশনার ছিল, এবং সেক্ষেত্রে 3 এপ্রিল 2023 কেস, সেটা কেসটা ডিসমিস করে দেন ডিলের জন্য। ওটা আফটার 7 ইয়ার্স এই কেসটা উঠেছিল, এবং কেসটা 2023 সালে কেস। আপনারা জানেন যে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2023 সালে কেস, এবং সেটা ডিলের গ্রাউন্ডে বা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় বা সেক্ষেত্রে ডিসমিস করে দেওয়া হয়। সেম জাজ এক্ষেত্রে ছিল। এবং তারপরে এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট বলেন যে বোর্ড কিছু ক্ষেত্রে ফেল হয়েছে, কিছু দেখায়নি ডকুমেন্ট, এবং অনেক কিছু ব্যাপার এখানে উঠে আসে। এবং তার সাথে NCT নোটিফিকেশন, MHRD নোটিসের রিলিভেন্স দেখানো হয়, বা এর সাথে নো অ্যাপয়েন্টমেন্টস ইন প্রেজেন্ট কেস ওয়াজ নট আফটার 10th আগস্ট 2017, অর্থাৎ যে সিনিয়র অ্যাডভোকেট একটা ব্যাপার বলেন যে তার যে এপিলেন্টের পক্ষে যারা ছিলেন, তার শিক্ষক শিক্ষিকা ছিলেন, তিনি যে যাদের হয়ে আর্গুমেন্ট করছেন, তাদের কারোরই অ্যাপয়েন্টমেন্ট 10ই আগস্ট 2017 পরে নয়, অর্থাৎ যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেই রিল্যাক্সেশনের পরে রিক্রুটমেন্ট নয়, অর্থাৎ এটা কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল তার মধ্যে রিক্রুটমেন্ট। এবং তারপর 2000 কিভাবে একটা জিনিস বলা হয় এখানে, কাট অফ ডেট হচ্ছে 10ই আগস্ট 2017 মনে রাখবেন। এবং এই কাট অফ ডেটের পরে কোনো রকম রিক্রুটমেন্ট এক্ষেত্রে কোনো রকম কেস বা এই কাট অফ ডেটের পর কোনো রকম কেস গ্রাহ্য নয়, বা এই কাট অফ ডেটের পর রিক্রুটমেন্ট চাওয়াটা কিন্তু গ্রাহ্য নয়, এরকম ধরনের কিন্তু আর্গুমেন্ট করেন। অর্থাৎ 10ই আগস্ট 2017 একটা ভাইটাল ডেট, মানে এই ডেটটা কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, সেই ডেট তারপরে কিন্তু এখানে তারপরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং করেছিল তারা যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট, এবং 2019 সালে সেটা সম্পন্ন হয়েছিল, আপনারা জানেন সেটা। তো কিভাবে বারবার তিনি একটা ব্যাপার নিয়ে আর্গুমেন্ট করেন যে কিভাবে সেপ্টেম্বর 2022 কেস করে মানে সেপ্টেম্বর 2022 সালে কিভাবে কেস করে পিটিশনাররা, অর্থাৎ মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তিনি করেন যে এই মামলাটার মেনটেনেবিলিটি কোথায়, কারণ এক্ষেত্রে ডিলে হয়ে গেছে, পিটিশনার কেন আগে আসেনি, এটা কিন্তু বলা হয়। এখন অনেকেই হয়তো বলবে যে যেটা সো কল প্যানেল বা ব্রেকআপ অফ মার্কস, সেটা কিন্তু পরে পাবলিশ হয়েছিল, তারপর তারা রিয়েলাইজ করে মামলা হয়, সেগুলো আলাদা ব্যাপার। এবং এর সাথে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা হয়, 16,500 নিয়ে কথা হয়, এখানে নন ট্রেন্ড নিয়োগ হয়েছিল। এবং তিনি এটা আরেকটা ব্যাপার বলেন, 16,500 নিয়ে একটা ছোট্ট ব্যাপার বলেন যে 16,500 যে রিক্রুটমেন্ট, 2020 রিক্রুটমেন্ট প্রসেস 2021 সালে যে নিয়োগ, এবং আপনারা জানেন যে 2021 এবং তার পরবর্তী ক্ষেত্রে নিয়োগ হয়েছিল। তো সেক্ষেত্রে আনট্রেন্ড নিয়োগ পাওয়াই কথা নয়, এই ব্যাপারটা কিন্তু বলেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার 16,500 মতো যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছে বা সেই ব্যাপারটা নেই। কিন্তু যদিও বিএডদের ক্ষেত্রে এখন তাদের মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে তারা এখন ব্রিজ কোর্স করতে চলেছে, সেটা আলাদা ম্যাটার। এটা নিয়ে যদি ডিটেলস ভিডিও চান অবশ্যই আমরা নিয়ে আসবো, ব্রিজ কোর্স সংক্রান্ত ভিডিও আমরা আগে দিচ্ছি যদিও, তো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান এই 16,500 এবং আনট্রেন্ড ব্যাপারটা নিয়ে। তো এখানে তিনি সিনিয়র অ্যাডভোকেট এটা বলেন। তো এক্ষেত্রে পিটিশনাররা কখনো বলছে যে টেট কোয়ালিফাইড, আবার তারা বলছে টেট 2014 কোয়ালিফাইড, আবার টেট 2014 নিয়েও এলিগেশন আনছে, তারা নিজেরাই কনফিউজড, তারা কী নিয়ে মামলা করছে, এরকম ধরনের কিন্তু ব্যাপার বলা হয় সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা। এবং তিনি কিন্তু জোরদার আর্গুমেন্ট করেন, এবং তিনি অনেকক্ষণ আর্গুমেন্ট করেন এইগুলো নেই, এবং বারবার তিনি স্ট্রিক্ট টু দ্য পয়েন্ট থাকেন একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে 10ই আগস্ট 2017 হচ্ছে কাট অফ ডেট, অর্থাৎ এই কাট অফ ডেটের পর কিভাবে মামলা হয় বা এর পরে কোনো নিয়োগ সম্ভব নয়, তারা যে পিটিশনারদের চাকরি চাইছে, তো এই কাট অফ ডেটের পরে তো নিয়োগ সম্ভবই না, তাহলে কী করে চাকরি চাইছে, এটা কিন্তু বলা হয়। এবং যে মামলাটা হয়েছে সেটা বলে, এবং একটা পলিটিক্যাল লিডারের কথা উল্লেখ করা হয়, এবং সেখানে
সেই পলিটিক্যাল লিডার বলে যে টেট প্যানেল, তো টেট নিয়ে তো কোনো প্যানেল না, টেট হচ্ছে এলিজিবিলিটি টেস্ট, টেট ক্লিয়ার করার পর তারপরে সেই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে, সেটা বলা হয়, এটা এলিজিবিলিটি টেস্ট সেটা বলেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি বলেন যে পুরো ব্যাপারটাই ক্লিয়ার নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকম, কোনো সময় টেট 2014-কে রিক্রুটমেন্ট প্রসেস বলা হচ্ছে, বা কোনো সময় টেট 2014-কে 2014 প্যানেল বলা হচ্ছে, কিন্তু প্যানেল তো সিলেকশন প্রসেস বা সিলেকশন প্রসেস যেটা হয় তার প্যানেল হয়, টেট তো এলিজিবিলিটি টেস্ট, এই ব্যাপারটা নিয়েও কিন্তু অনেকক্ষণ কথা হয়। তো পিটিশনাররা টেট না প্যানেল কোনটা চ্যালেঞ্জ করেছে সেটাই ক্লিয়ার নয়, এটা সিনিয়র অ্যাডভোকেট বলেন। তো পিটিশনারদের মানে অ্যাকচুয়ালি তিনি যেটা বলেন যে ফাইন করে কেস ডিসপোজ করে দেওয়া উচিত ছিল, বা ডিসপোজ করে দেওয়া উচিত কেসটা ফাইন করে, এটাকে বলেন। এবং প্লেডিংস নিয়ে, প্লেডিংস টেট নিয়ে, বাট লাইনে কোথাও টেটে উল্লেখ নেই, অর্থাৎ যে প্লেডিংস হয়েছে সেটা কিন্তু টেট নিয়ে যদি কোথাও মানে বলা হয়েছে প্রথমে, কিন্তু লাইনে কোথাও টেট নেই, অর্থাৎ যেটা নিয়ে প্লেডিংস সেটা কিন্তু লাইনে নেই ভেতরে। এবং সেপ্টেম্বর 2022 কি মেনটেনেবল প্রেয়ার, এটা মানে কেসটা যেটা হয়েছিল প্রেয়ার হয়েছিল যেটা, সিনিয়র অ্যাডভোকেট বলেন। এবং ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কোনো কথা নেই রিট পিটিশনে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কোনো কথা নেই, সেটা কিন্তু উল্লেখ করা হয় এখানে। তো 2072 লিস্ট, অল ট্রেন্ড একটা লিস্টের কথা বলা হয়, তখন মাননীয় বিচারপতি তিনি বলেন 2072 লিস্ট এটা আবার কোথা থেকে এলো, তখন তিনি বললেন যে BLSI 949 মাইনাস অ্যাবাউট 32,000, যেটা অর্থাৎ BLSI 949 মাইনাস প্রায় 32,000 ধরতে পারেন, তাহলে সংখ্যাটা হচ্ছে 11,000 প্লাস। তো 11,000 প্লাসের মধ্যে 2072 সংখ্যাটা এসেছে, অর্থাৎ ট্রেন্ড ক্যান্ডিডেটের লিস্ট, এবং তার মধ্যে 269 জনের চাকরি বাতিল হয়েছে, এবং তার সাথে 94 জনের চাকরি বাতিল, যদিও সেটা মহামান্য সুপ্রিম কোর্টে এখনো হয়তো এক্ষেত্রে বিচারাধীন বিষয়, 269টা মেবি, আপনারা কারেক্ট করবেন যদি আমি ভুল বলছি। তো মাননীয় বিচারপতি অবাক হয়ে গেছেন। তো এটা 2016-এর তিনি এইভাবে মানে রিয়েক্ট করেন যে এটা 2016-এর, তিনি জানতেন না অন্য রিক্রুটমেন্ট প্রসেসের হয়তো 269 বা 94 যে ব্যাপারটা। অর্থাৎ সেক্ষেত্রে ট্রেন্ড ক্যান্ডিডেট মানে অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্স পক্ষ থেকে যিনি আর্গুমেন্ট করছেন তার মূল বক্তব্য ছিল আনট্রেন্ডদের নিয়ে কোনো অভিযোগ নেই, না সিবিআইয়ের অভিযোগ না আলাদা করে কোনো এলিগেশন আছে, তিনি এটা বলেন। এবং ট্রেন্ড ক্যান্ডিডেটদেরই পুরো ব্যাপারটা বলেন, 269 বলুন বা 94 যে জব ক্যান্সেলের ব্যাপারটা, সে ট্রেন্ড ক্যান্ডিডেট। এবং 2072-এর যে লিস্ট তার মধ্যেই কিন্তু 269 জনের জব ক্যান্সেল এবং 94 জনের কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেট। এবং তারপর মাননীয় বিচারপতি অবাক হয়ে যান যে এটা 2016 রিক্রুটমেন্ট প্রসেস, তিনি বলেন হ্যাঁ। তো এক্ষেত্রে আনট্রেন্ডদের নিয়ে কোনো এলিগেশন নেই। এবং মানিক ভট্টাচার্য নিয়ে যে কথাটা উঠেছিল, সেখানে DLED কলেজের কমিশন তিনি পেতেন, এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু উঠেছিল, এবং সিবিআই যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু হচ্ছিল, এবং সিবিআই আনট্রেন্ড সকলকে নিয়ে ইনভেস্টিগেশন করছে, এটা কিন্তু মাননীয় বিচারপতি তিনি অবগত করান যে অ্যাকচুয়ালি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপার সেটা নিয়ে তো সিবিআই ইনভেস্টিগেশন চলছে। কারণ এক্ষেত্রে শুধুমাত্র এমন নয় যে আনট্রেন্ডদের আলাদা চলছে, ট্রেন্ডদের আলাদা চলছে, এমনটা নয়। এবং এক্ষেত্রে অ্যাডভোকেট ফিরদৌস শামীম মাঝখানে একবার বলেন যে সৌমেন নন্দী রমেশ মালিকের যে কেস সেইটা নিয়ে বলতে যান, তখন মাননীয় বিচারপতি বলেন হ্যাঁ থাক বলে তিনি থামতে বলেন, এবং তারপর কন্টিনিউ হয়, অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট তিনি বলা আবার কন্টিনিউ করেন। এবং ডিমান্ড জাস্টিস নিয়ে কোনো কথা হয়নি, কোনো লেটার নেই, বা এইটা নিয়ে কোনো ডিমান্ড জাস্টিস নিয়ে। এবং আরও অনেক জাজমেন্ট নিয়ে কথা হয়, এবং সেটা SCC বা যেসব যে আগের যে জাজমেন্ট সেগুলো নিয়ে কথা হয়েছে। এবং বারবার তিনি আরও 2022-টা নিয়ে কথা বলেন, 2022-এ মামলা, 2022-এ যে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চে যে মামলাটা হয়েছিল প্রিয়াঙ্কা নস্কর মামলা, 2022-এ গিয়ে কী করে মামলা, এতদিন পর এত বছর পর কী করে মামলা হয়। এবং তারপর ইনি শেষ করতে যান, তিনি তারপর বলেন আর 1 মিনিট দরকার, 1 মিনিট বলেন, সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে আর 1 মিনিট আমার দরকার। তিনি একটা নোটিশ, বোর্ডের একটা নোটিশ তুলে ধরেন, যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নেই, এটা মজার ইন্টারেস্টিং ব্যাপার, নোটিশ নেই। এবং সেখানে এই নোটিশটা তুলে ধরার একটাই কারণ যে সেখানে গাইডলাইন ছিল, অর্থাৎ গাইডলাইন যে ব্যাপারটা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে যে গাইডলাইন ছিল না, গাইডলাইন ছিল না, এই একটা ব্যাপার ওঠে। এবং সেখানে এই যে নোটিশ বোর্ডের, সেখানে কোচবিহার, হাওড়া, পূর্ব বর্ধমান এবং কোচবিহার, হাওড়া, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই 4টা ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট তার ভেন্যু কখন কী হবে এই ব্যাপারটা নিয়ে বলে। যেহেতু আপনারা জানেন DPSC ওয়াইজ এক্ষেত্রে ইন্টারভিউ যে অ্যাপটিটিউড টেস্ট বলুন সেটা কিন্তু DPSC ওয়াইজ, এবং নিয়োগ হয়েছিল DPSC ওয়াইজ। তো সেই ওয়েবসাইটে কিন্তু এটা নেই, কারণ DPSC-কে আলাদা করে গাইডলাইন দেওয়া হয়েছিল ইন্টারভিউয়ার্সদের জন্য, অর্থাৎ গাইডলাইন ফর ইন্টারভিউয়ার্স কীভাবে সংগঠিত হবে, অর্থাৎ গাইডলাইন, নো সার্চ গাইডলাইন বা এইসব যে ব্যাপার আগে এলিগেশন উঠেছিল সেটাতে যাতে সেই সব নিয়ে কথা না হয়, সেই জন্য তিনি বলেন যে এক্ষেত্রে গাইডলাইন, তো গাইডলাইন ছিল বলে বোঝাতে চান সিনিয়র অ্যাডভোকেট, এটা কিন্তু বড় ব্যাপার, কিন্তু এটা ওয়েবসাইটে নেই, সেটাও কিন্তু বলা হয়। এরপর শেষ হয়, পরের দিন অন্যান্য অ্যাপিলেন্টসের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে, বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, তার মধ্যে সিনিয়র অ্যাডভোকেট স্যান থাকতে পারেন, সিনিয়র অ্যাডভোকেট সাক্ষ্য সেনবাবু থাকতে পারেন,
এবং নেক্সট হিয়ারিং ডেট 7ই আগস্ট 2025 দুপুর 2টোর সময়। তো শুনানি সব শেষ হলো এবং তারপর অর্ডার ডিকটেশন ইন প্রোগ্রেস হলো। যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা জানেন। এবং অর্ডার ডিকটেশন যখন শেষ হলো তখন অ্যাডভোকেট ফিরদৌস শামীমকে মাননীয় বিচারপতি তরবত চক্রবর্তী তিনি বলেন যে মিস্টার শামীম, তাহলে পরের দিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু কি উপস্থিত থাকবেন? পরের দিন বলতে 7ই আগস্টের কথা হচ্ছে। তখন তিনি মিস্টার শামীম বলতে চান যে একটা কথা বলতে চান, তখন বললেন যেহেতু বেঞ্চ বদলের একটা ব্যাপার, 8 তারিখে বেঞ্চ বদল হয়ে যাবে এরকম যেটা বলেন। তো শিক্ষকদের বলা প্রায় শেষ ধরতে পারেন। পরের দিন অন্যান্য ম্যাটার পক্ষ থেকে শিক্ষকদের আধা ঘন্টা কি 1 ঘন্টা হয়তো বলা বা আর্গুমেন্ট হবে। তারপর অ্যাডভোকেট ফিরদৌস শামীম বা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলার একটা ব্যাপার থাকছে। কারণ এক্ষেত্রে মূল যে মামলাকারী তার পক্ষ থেকে বা অন্যান্য যারা ম্যাট আছে হয়তো তাদের পক্ষে বলার সুযোগ থাকবে। তারপর ক্যান ফাইল করে যারা অ্যাড হয়েছে বা অ্যাপ্লিকেশন করে পক্ষ আছে যারা, তারা কিন্তু বলার সুযোগ পাবে। তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, লাস্টের যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেঞ্চ বদলের একটা ব্যাপার উঠে এলো। 8 তারিখে 8ই আগস্ট বেঞ্চ বদলের একটা ব্যাপার কিন্তু সামনে এলো। তো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা A to Z আমরা যে শুনানিটা হয়েছে পুরো ব্যাখ্যা করলাম আপনাদের সাথে। আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনাদের জন্য আমরা লাইভ স্ট্রিমিং পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং আপনাদের সাথে ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করি। অনেক বছর ধরে আমরা এই কাজ করে চলেছি। তবু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।